হ্যালো স্টুডেন্টস, আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি স্বপন কুমার বিশ্বাস। এবারে 2026 সালে যে মাধ্যমিকের গণিত প্রশ্ন পড়েছিল তার একটা সহজ এবং নির্ভুল সমাধান তোমাদের সামনে হাজির করতে চলেছি। যারা এখনও আরও দুটো পরীক্ষা বাকি রয়েছে তারা অবশ্যই পরীক্ষা পড়ে এই উত্তরগুলো মিলিয়ে নেবে। যারা আগামী 2027 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধানগুলো জেনে রাখা অবশ্যই প্রয়োজন। কীভাবে কোশ্চেনগুলো আসে, কিভাবে তার সমাধান করতে হয়, তার একটা সঠিক দিশা তোমাদের সামনে হাজির করার চেষ্টা করছি। এবারে মাধ্যমিকে গণিতের প্রশ্ন বলা যায় যে সব ধরনের ছেলেদের জন্য প্রশ্ন করা হয়েছে। ম্যাক্সিমাম প্রশ্নটা বইয়ের থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে এবং আশা করছি যারা বইয়ের প্রশ্নের সমাধানগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছিল তাদের জন্য অবশ্যই পরীক্ষাটা তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে বলে মনে করি। তাদের জন্য ভালো পরীক্ষা হয়েছে। কিছু কিছু প্রশ্ন ছিল 2 নম্বরের ক্ষেত্রে, তাদের ভালো ছেলেদের জন্য ছিল। তবুও বলবো সাধারণ মানের ছেলেরাও এই প্রশ্ন সমাধান করতে পারবে। মোটামুটি বলা যায় এবছরে 2026 সালে গণিত প্রশ্নের খুব বেশি কঠিন হয়নি বলে আমার ধারণা। তবে দেখা যাক, তোমাদের সামনে এই পর্বে পার্ট 1-এ আমি হাজির করেছি এমসিকিউ গ্যাপস, ট্রু এবং ফলস নিয়ে। দেখো এমসিকিউ 1-1টা এমসিকিউ 1-1টা কী আছে? 1-1-এ আমি পড়ছি, দেখো আমি প্রশ্ন কালেক্ট করে লিখে উত্তর করে তোমাদের সামনে হাজির করছি। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? অপশান দিয়েছে 5%, 10%, 15%, 20%। দেখো কোনো মূলধন, তার মূলধন ধরি, মূলধন আমি ডিটেল করছি, পরীক্ষা তোমার অত কথা দরকার নেই। ধরি মূলধন P টাকা, তাহলে অতএব 10 বছরে দ্বিগুণ হচ্ছে, 10 বছরে দ্বিগুণ সমান সমান কত হচ্ছে? 2p। এই 2p দ্বিগুণ মানে এটা সুদে আসল, তাহলে অতএব সুদ সমান সমান 2p মাইনাস p সমান সমান p টাকা। বুঝা গেল? তাহলে এইবারে দেখো সুদের হার বলেছে, তাহলে কত টাকা? আমার 100 টাকা 1 বছর সুদ বার করতে হবে। তাহলে এখানে আছে p টাকা 10 বছরের সুদ। 10 বছরের সুদ তোমাদের সুবিধার্থে আমি এত লিখছি, এটা লেখার কোনো প্রয়োজন নেই। সুদ p টাকা, তাহলে 1 টাকা 1 বছরের সুদ কত হচ্ছে? p/p ইন্টু 10। তাহলে 100 টাকা 1 বছরের সুদ, তাহলে p ইন্টু 100 ডিভাইডেড বাই p ইন্টু 10। p কাটলো 10 সমান সমান 10%। তাহলে সুদের হার কত? 10%। বি অপশান উত্তর আছে, বি অপশানে উত্তরটা আছে। এবার নেক্সট অঙ্কটা দেখতে থাকো। দেখো 2 নম্বরের অঙ্কটা, একের দাগে 2-এর কী পড়েছে? ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, a গ্রেটার দ্যান 0 এর বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত হবে। 4টে অপশান দিয়েছে। দেখো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একদম সমাধান। একটা সমীকরণ দিয়ে দিয়েছে, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। বলেছে বীজ দুটি সমান, বীজ ধরি বীজ দুটি সমান কি? এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে, দুরকম বীজ একরকম হতে পারে। তা বলেছে বীজ দুটি সমান বলেছে, তো ধরি বীজ আলফা, ধরি বীজ হচ্ছে আলফা। তাহলে দুটো বীজ, একটা আলফা বিটা ধরি, তাহলে আলফার সঙ্গে বিটা সমান, তাহলে ধরি একটা বীজ হচ্ছে আলফা। কিন্তু বলেছে বিপরীত চিহ্নযুক্ত,
তাহলে দুটি বীজ কি হবে? অতএব বীজ দুটি কি হচ্ছে? একটা হচ্ছে প্লাস আলফা আর একটা হচ্ছে মাইনাস আলফা, বিপরীত চিহ্নযুক্ত। এবার এখান থেকে যোগফল, বীজ দুটি যোগফল কি? তাহলে অতএব আলফা প্লাস এখানে হচ্ছে মাইনাস আলফা, সেটা হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ, আমরা জানি এটা দুটি বীজের গুণফল হচ্ছে মাইনাস বি বাই এ, বা আলফা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে অতএব মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু 0। আলফা আলফা মাইনাস করলে 0, তাহলে অতএব বি ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো মানে উত্তরে আছে বি ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু 0, বি গ্রেটার দ্যান 0। তাহলে ডি অপশানটা থাকলো না। বি এর মান অবশ্যই 0 সমান হবে, তাহলে ডি এর অপশান চলে গেল। তাহলে থাকে 3টি অপশান, এ, বি এবং সি। এইবার প্রশ্নটা সি নিয়ে, সি ইজ ইকুয়াল টু 0, সি গ্রেটার দ্যান 0, সি লেস দ্যান 0। তাহলে কোনটা হবে? তাহলে দুটি বীজের গুণফলটা দেখি। তাহলে আলফা ইন্টু মাইনাস আলফা সমান সমান হচ্ছে কত? সি বাই এ, এটা জানি। তাহলে বা মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, বা সি ইজ ইকুয়াল টু মাইনাস এ ইন্টু আলফা স্কোয়ার। এখানে বলেছে এ 0-র চেয়ে বড়, তাহলে এর মানটা কিন্তু সবসময় 1, 2, 3, 4, 5 হবে, এটা ঠিকই আছে। এইবারে আলফার স্কোয়ারটা দেখো, এখানে সি এর মানটা কিন্তু আলফার স্কোয়ার, তাহলে এখানে মানটা কত হচ্ছে? মাইনাস হচ্ছে। তাহলে সি এর মানটা এখানে কিন্তু সি এর মানটা কিন্তু এখানে মাইনাস আছে, নেগেটিভ ভ্যালু আছে, তাহলে সি এর মানটা সবসময় 1-এর চেয়ে কম হবে। তাহলে অতএব সি এর মানটা অবশ্যই 1-এর চেয়ে কম হবে, কারণ 1-এর চেয়ে কম হচ্ছে নেগেটিভ ভ্যালু। তাহলে আমরা কোন অপশানটা আছে? দেখো সি নম্বর অপশানটা আছে। তাহলে অতএব বি ইজ ইকুয়াল টু 0 হবে আর সি ইজ ইকুয়াল টু লেস দ্যান 1 হবে। বোঝা গেল? এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, আন্দাজ করলেও কিছু হবে না। এবার নেক্সট চলো 3 নম্বরে। 3 নম্বরে অপশান চলো, এটা সি অপশান চলে যাচ্ছে। 3 নম্বরে দেখো 6, 7, x, 6, 7, x, y 16 সংখ্যাগুলির গড় 9 হলে, এটা তোমাদের পারা উচিত এবং পারবে, সহজ অঙ্ক সবার জন্য দিয়েছে। সংখ্যাগুলি গড় বলেছে, তাহলে সংখ্যাগুলির সমষ্টি কত? কটা সংখ্যা আছে এখানে? 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা আছে। সমষ্টি কত হচ্ছে? 5 গুণ 9 মানে 45। তাহলে এইগুলো সমষ্টি করি। সমষ্টি হচ্ছে কত? 6 প্লাস 7 প্লাস x প্লাস y প্লাস 16, সেটা ইজ ইকুয়াল টু কত? 45। বোঝা গেল? তাহলে বা এখানে কত? 22 সাথে 29, তাহলে x প্লাস y প্লাস 29 ইজ ইকুয়াল টু 45, বা x প্লাস y ইজ ইকুয়াল টু 45 মাইনাস 29, 6, 3, 16। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 16 কোন অপশানে আছে? দেখো বি অপশানে আছে, তাহলে বি হচ্ছে উত্তর। আইভি, আইভি দেখো একটি বৃত্তের 121 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ হবে কত? আঁকি, এটা ত্রিকোণমিতির অঙ্ক। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে চাপ। এই চাপটা কত বলেছে? তাহলে এটা ধরি এ, এটা হচ্ছে ও, এটা বি, তাহলে এ বি হচ্ছে চাপ। এই চাপটার দৈর্ঘ্য কত বলেছে? এই চাপটার দৈর্ঘ্য বলেছে 121 সেমি। আচ্ছা, এইবারে এবার 77 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এই জায়গাটা, এই কোণটা হচ্ছে থিটা, ধরি থিটা। এখানে যখন অঙ্ক করব তখন কিন্তু আমরা রেডিয়ানে প্রকাশ করব, এখানে কিন্তু ডিগ্রিতে আনা যাবে না। আমার ডিগ্রিতে দিয়েছে 77 ডিগ্রি কোণ কত। এর যদি এস ধরি,
এটা যদি আর ধরি, এখানে সূত্র আছে এস সমান সমান আর থিটা, যেখানে এস হচ্ছে চাপ, আর হচ্ছে ব্যাসার্ধ, থিটা হচ্ছে চাপ দ্বারা উৎপন্ন ব্যাসার্ধ এবং চাপ দ্বারা উৎপন্ন কোণের মান থিটা। এখানে এখানে যদি রেডিয়ানে, এখানে যদি ডিগ্রিতে দেওয়া হয় তোমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে এখানে কি আছে, কোণের মান দিয়ে দিচ্ছে 77 ডিগ্রি, একে রেডিয়ানে প্রকাশ করতে হবে। কীভাবে দেখো, π/180 ইন্টু 77 রেডিয়ান, বোঝা গেল? কারণ কি, যে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, এক সমান সমান কত, আর 7 সমান সমান কত, 7 9 77, বোঝা গেল? তাহলে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান 180, 77 ডিগ্রি সমান সমান কত? তাহলে এখানে দেখো পাই মানে কি 22/7, তাহলে এখানে হচ্ছে 22/7 দিই, ডিভাইডেড বাই 180 ইন্টু 77। এই জায়গাটা কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু সুন্দরভাবে করতে হবে, এখানে ভুল করলে হবে না। পায়ের মান আমরা জানি, কিন্তু পায়ের মান হচ্ছে 22/7, তাহলে 180 করলে ইন্টু 77, তাহলে হচ্ছে 22/7 ইন্টু 1/180 ইন্টু 77, তাহলে হচ্ছে 7 11 77। এইবার হচ্ছে এখানে 11, এখানে হচ্ছে 90, 11 করে গুণ করলে কত হচ্ছে 121/90, বোঝা গেল? এবার মান ফেলে দেবো। তাহলে অতএব এস এর মান কত বলেছে 121, আর আর এর মান বার করতে বলেছে, তাহলে আর ইন্টু থিটার মান কত বেরোলো 121/90, তাহলে বা আর সমান সমান কত 121 ইন্টু 90/121, 21 কেটে গেল, সমান সমান 90 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে, কোন অপশানে আছে দেখো, সি অপশানে আছে, সি অপশানে আছে 90 সেমি, বুঝা গেল? এখানে কিন্তু বুঝতে হবে এই ক্যালকুলেশনটা মেন, এখানে এই জায়গাটা, এখানে কিন্তু গণ্ডগোল করলে হবে না। যদি কোণের মান এক্ষেত্রে ডিগ্রিতে দেওয়া হয় তাহলে অবশ্যই তোমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে এবং এইভাবে মানগুলো বার করতে হবে। এইবারে দেখো ভি, ভিয়ের দাগের দেখো, একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক কী? ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি আমরা জানি, ঘনকের কর্ণ দৈর্ঘ্য, ঘনকের কর্ণ দৈর্ঘ্য সূত্র কি, √3 ইন্টু বাহু দৈর্ঘ্য, √3 ইন্টু বাহু দৈর্ঘ্য। তাহলে √3 জায়গা রাখছি, তাহলে এখানে ঘনকের কর্ণ যদি ডি হয় তাহলে এখানে ডি, আর এখানে √3, আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে সেখানে হচ্ছে ডি ইন্টু √3 ইন্টু এ। কোন অপশানে আছে √3 ইন্টু, এখানে দেখো বি অপশানে আছে, বি অপশানে দেওয়া আছে √3a ইন্টু সমান সমান ডি। কোন অপশানে দেওয়া আছে, এখানে দেখো বি অপশানে দেওয়া আছে। এইবার দেখো 6, ও কেন্দ্রবৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, অ্যাঙ্গেল ডিসিই 96 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিওডি কত? আগে এঁকে নিই, বৃত্তস্থ চতুর্ভুজ, এটা হচ্ছে, এটা আঁকি, এইটা, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে ও। এইবার কি বলেছে, বিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, বিসিকে যদি ই পর্যন্ত বর্ধিত করি তাহলে ডিসিই 96, এই যে ডিসিই হচ্ছে 96 ডিগ্রি, বোঝা গেল? তাহলে অ্যাঙ্গেল বিওডি কত? এই যে অ্যাঙ্গেল বিওডি কত, মানে কেন্দ্রস্থ কোণের মান, এই কোণের মান চেয়েছে। এইবারে দেখো, যেহেতু দেখো বি আমরা লিখতে পারি যে বিসিই একই সরলরেখায় অবস্থিত, তাহলে অ্যাঙ্গেল বিসিই হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিসির মধ্যে দুটি কোণ, একটা কোণ যে 96 ডিগ্রি, আর একটা কোণ পেয়ে যাব, তাহলে সেই ক্ষেত্রে কী পাবো, আমি অত লিখবো না, জাস্ট মনে রাখবো অ্যাঙ্গেল বিসিডি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 96 ডিগ্রি।
4 10 10 84 ডিগ্রি, 17 18। কী বললাম? BCE একই সরলরেখায় অবস্থিত, সুতরাং অ্যাঙ্গেল BCE হচ্ছে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল BC দুটি কোণের সমষ্টি, একটা হচ্ছে DCE আর একটা হচ্ছে BCD। DCE বলে দিই 96 ডিগ্রি, তাহলে BCE হচ্ছে তোমার 84 ডিগ্রি। এইবারে দেখো, এখানে দেখো যে এখানে তাহলে এটা হচ্ছে পরিধিস্থ কোণ, BC হচ্ছে কিন্তু একটা পরিধিস্থ কোণ, মানে বৃত্তের মধ্যে স্পর্শ করে আছে, পরিধির উপর স্পর্শ করে আছে কোণটা, চলো পরিধিস্থ কোণ। আর একটা দেখো কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে অ্যাঙ্গেল BOD। তাহলে এটা যদি 84 ডিগ্রি হয়, 84 ডিগ্রি হয়, তাহলে একই চাপের ওপর, তাহলে বিডি চাপের ওপর অবস্থিত না, বিডি চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে 84 ডিগ্রি, বৃত্তস্থ কোণ হচ্ছে 84 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে BOD। আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণ কত হচ্ছে? BOD, সেটা দুগুণ, তাহলে 84 ডিগ্রি। 8 8 দুগুণে 16, 168 ডিগ্রি। বোঝা গেল? তাহলে পরিধিস্থ কোণটা হচ্ছে, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে পরিধিস্থ কোণের দ্বিগুণ। পরিধিস্থ কোণ যদি 84 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ হচ্ছে তার দ্বিগুণ, তাহলে 168 ডিগ্রি। আশা করছি এই অঙ্কটা বুঝতে পারছো। এ কোন অপশানে আছে? এটা ডি অপশানে আছে। বুঝতে পারছো? আশা করছি তোমাদের 2026 সালের মাধ্যমিকের MCQ নিয়ে 6টা অঙ্ক তোমাদের সামনে হাজির করতে পেরেছি এবং তোমরা সহজে বুঝে গেছো। এইবারে চলে যাই 2 নম্বর দাগের গ্যাপস, শূন্যস্থান পূরণ। দেখো, শূন্যস্থান পূরণ 2-1। দেখতে থাকো শূন্যস্থান পূরণ, দেখো কি করছে। এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার কত? দেখো, আসল ধরি এইসব পরীক্ষা লিখতে হবে না, তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটা ডিটেল করাচ্ছি। অঙ্ক কিন্তু বুঝতে হবে এবং পরীক্ষা হলে এইসব অঙ্কগুলো মুখোমুখি করতে হবে। ধরি আসল অনুপাত থেকে বার করছি 8x, সুদ আসল বলেছে, সুদে আসল বলেছে 9x। তাহলে অতএব এই সুদ আসল থেকে আসল বাদ দিলে আর সুদটা পাবো, তাহলে অতএব সুদ ইজ ইকুয়াল টু 9x মাইনাস 8x সমান x। আমার সুদের হার চেয়েছে, সুদের হার হলে 100 টাকা এক বছর সুদ কত? তাহলে 8x টাকার এক বছর বলেছে, এক বছরের সুদ কত? x টাকা। 1 টাকার এক বছরের সুদ কত? x/8x। এইবার হচ্ছে 100 টাকার এক বছরের সুদ কত? x × 100 ডিভাইডেড বাই 8x। x কেটে গেল, তাহলে এখানে কত পাচ্ছি? 4 25, 100, 4 দুগুণে 8, 25 2, তার মানে হচ্ছে 12.5% বা 12.5 কেউ যদি রাখেও ক্ষতি নেই। বোঝা গেল? তাহলে শূন্যস্থানে কি লিখবে? 12.5 লিখতে পারো বা 12.1-2% লিখতে পারো। 2 নম্বর দেখো, এখানে সহজ অঙ্ক, √3 - 5 এর অনুবন্ধীকরণী। তাহলে অনুবন্ধীকরণী কাদের বলা আছে? এমন একটি করণী তৈরি করতে হবে যে মূল করণীর যাতে গুণ করলে একটা মূল সংখ্যা আসে, মানে 1 2 3 4 5 এরকম সংখ্যা আসে। আমার সহজ ট্রিক ব্যাপারটা হচ্ছে অনুবন্ধীকরণী তখনই নির্ণয় করব যাদের রুটের যে রুট দেওয়া থাকে, রুটের যা চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন দেওয়া হবে। তাহলে এখানে দেওয়া আছে কি? √3 - 5, সরি। তাহলে এখানে তার অনুবন্ধীকরণে কী হবে? যেটা রুট আছে, রুটের আগে প্লাস আছে, তাহলে -√3 - 5, জাস্ট ব্যাস, আর কিছুই নয়।
এবার 3 নম্বর দাগে দেখো, কোনো বৃত্তে একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শদ্বয়ে পরস্পর ড্যাশ। বৃত্তটা কি? বৃত্ত এটা, তাহলে ব্যাস, ব্যাসের দুই প্রান্তে, তাহলে এটা যদি ব্যাস হয় এটা স্পর্শক, এটা একটা স্পর্শক। তাহলে বলেছে দুই প্রান্তে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর কি আছে, তাহলে এ একটা স্পর্শক, এ একটা স্পর্শক, এটা কি আছে, এটা পরস্পর কিন্তু সমান্তরাল হচ্ছে, বোঝা গেল? এটা পরস্পরে কি আছে, সমান্তরাল। শূন্যস্থানে কি হবে, সমান্তরাল। আইবি যদি এক্স সমান সমান এ সেক থিটা এবং ওয়াই সমান সমান বি কট থিটা হয়, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার কত? তাহলে আগে ফেলি, এক্স সমান সমান এ সেক থিটা, আর এটা হচ্ছে ওয়াই সমান সমান বি কট থিটা। একটা সূত্র আছে না, সেক স্কোয়ার থিটা মাইনাস কট থিটা। তাহলে এখান থেকে সেক্স থিটা সেক্স স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা মানটা বার করি। কীভাবে বার করছি দেখো, তার আগে বার করি সেক্স থিটা সমান সমান কত, এক্স বাই এ। তাহলে আমার সেক্স স্কোয়ার দরকার, তার দুই দিকে বর্গ করি, তাহলে সেক্স স্কোয়ার থিটা সমান সমান এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানেও তাই, কট থিটা সমান সমান ওয়াই বাই বি, বা উভয় পক্ষে বর্গ করি, কট স্কোয়ার থিটা সমান সমান ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, 1 সূত্র। তাহলে লিখব সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা সেক স্কোয়ার থিটা মান কত, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা কত, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটাই চেয়েছে আমার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, শূন্য স্থানে কিন্তু 1 বসবে, বোঝা গেল? এবার ভিয়ের দাগে চলো। ভিয়ের দাগে একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 3r হলে তার সমগ্রতলে ক্ষেত্রফল কত? অর্ধগোলকটা হচ্ছে এই, অর্ধগোলকটা হচ্ছে এইটা। তাহলে দেখো একটা আছে, আচ্ছা অর্ধগোলকের কি আছে, সমগ্রতলে ক্ষেত্রফল কি 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে অর্ধগোলক করলে কী হবে 2 পাই আর স্কোয়ার। কিন্তু দেখো এখানে একটা তোমার হচ্ছে এই যে এখানে একটা যখন অর্ধগোলক করা হচ্ছে তখন একটা বৃত্তাকার ক্ষেত্র বেরোচ্ছে, উপরের তল বেরোচ্ছে। তাহলে এই অংশটার হচ্ছে পাই, এখানে হচ্ছে পাই আর, এখানে হচ্ছে পাই আর স্কোয়ার। আর এটা যদি অর্ধেক করা হয়েছে, অর্ধেকটার জন্য 2 পাই আর স্কোয়ার। তাহলে সমগ্রতল ক্ষেত্রফল কত হচ্ছে, পাই আর স্কোয়ার যোগ করে দিলাম, তার মানে হচ্ছে 3 পাই আর স্কোয়ার। এই জায়গাটা কিন্তু গণ্ডগোল করলে হবে না। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, কিন্তু অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে 3 পাই আর স্কোয়ার। এটা সমান সমান নয়, এটা বোঝার জন্য করছি 3 পাই আর স্কোয়ার। তাহলে পায়ের জায়গায় কী আছে, পায়ের জায়গা আছে 3, ব্যাসার্ধ জায়গা আছে 3r, জাস্ট 3 পাই ইন্টু আরের জায়গা হচ্ছে তোমার ফেলে দেবো 3r হোল স্কোয়ার, আর কিছু নয়। তাহলে 3 পাই ইন্টু 9r স্কোয়ার, তাহলে 3 লং 27, 3 লং হচ্ছে 27 পাই আর স্কোয়ার, 27 পাই আর স্কোয়ার। এই জায়গাটা এটা ক্ষেত্রফল কত হচ্ছে 27 পাই আর স্কোয়ার। শূন্যস্থানে কত বেরোবে 27 পাই আর স্কোয়ার। 6 নম্বর দাগের অঙ্কটা দেখো, 1 2 3 4 5 সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে 1 2 3 4 এফ এবং এদের যৌগিক গড় 4 হলে এফ এর মান কত? আমি যদি একটা ছক করি, যদি এই ভ্যারিয়েবলটা এক্স ফ্রিকোয়েন্সিটাকে এফ দ্বারা প্রকাশ করি, তাহলে ভ্যারিয়েবলটা কি আছে, সংখ্যাগুলি কি 1 2 3 4 5। আর যদি এফ বা পরিসংখ্যা যদি বলি,
1 2 3 4 এটা এফ বলেছে। তাহলে আমার যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, পরিসংখ্যা দেওয়া থাকে, সেক্ষেত্রে গড় নির্ণয়ের সূত্র কি? সেটা গড় হচ্ছে সামেশান এফ এক্স ডিভাইডেড বাই সামেশান এফ, বা অনেক সময় বলা হয় সামেশান ক্যাপিটাল এন বলা হয়। তাহলে এখানে আমার এফ এক্স দরকার, তাহলে এফ এক্স করি। তাহলে 1 1 গুণ করলে 1, 2 2 গুণ করলে 4, 3 3 গুণ করলে 9, 4 4 গুণ করলে 16, এখানে হচ্ছে 5f। তাহলে আমার দরকার এফ এক্স আর সামেশান এফ। তাহলে এই দুটো ঘর আমি যোগ করব। তাহলে 2 একে 3 3 6 10, 10 প্লাস এফ, আর এখানে কত হচ্ছে 10 14 20 30, তাহলে এখানে হচ্ছে 30 প্লাস 5f পেয়ে গেলাম। এবার মান পুট করে দেবো, বা আমার গড়টা বলে দিয়েছে, যৌগিক গড়টা বলে দিয়েছে কত 4, তাহলে 4 ফেলছি। সামেশান এফ এক্স কত বেরিয়েছে 30 প্লাস 5f ডিভাইডেড বাই সামেশান এফ কত বেরিয়েছে 10 প্লাস এফ, বা এবার ক্রস গুণ করে দিই 40 প্লাস 4f সমান সমান 30 প্লাস 5f, বা 5f মাইনাস 4f ইজ ইকুয়াল টু 40 বিয়োগ 30, বা এফ সমান সমান 10। তাহলে এফের মান কত বেরোলো 10। এফের মান শূন্যস্থানে আমি 10 ফেলে দেব। এইভাবে তোমাদের অঙ্কগুলো তোমাদের করতে হবে, সমাধানগুলো করতে হবে, করে তোমাদের পরীক্ষা হলে নামাতে হবে। আশা করছি তোমাদের 2 নম্বর দাগের গ্যাপের সমস্ত অঙ্ক বুঝে গেছো। এবার এই ভিডিওর লাস্ট স্টেপ 3 দাগে ট্রু অ্যান্ড ফলস, অর্থাৎ সত্য মিথ্যা নির্ধারণ করা। দেখো সত্য মিথ্যা নির্ধারণ করছি 3 দাগের এক একটা। দেখো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? এই যে 4√2 সেমি। এটাকে বলছে উত্তরটা সত্য না না, প্রথম অঙ্কটা ওইটা নয়, প্রথম অঙ্কটা বলেছে সাইন স্কয়ার থিটা সমান সমান সাইন থিটা হোল স্কয়ার কিনা, এটা বলেছে। অবশ্যই এটা ঠিক, কারণ এখান থেকে যখন বেরিয়ে আসবে সাইন স্কয়ার থিটা বেরিয়ে আসবে, সুতরাং এটা হচ্ছে সত্য, এটা বোঝানো কিছু নেই। আর 2 নম্বর হচ্ছে যে এইবার দেখব যে গোলকের মধ্যে বৃত্তের ঘনক আছে, সেক্ষেত্রে কী পাবো? গোলকের মধ্যে যে ঘনকটা পাবো সেই ঘনকের কর্ণের দৈর্ঘ্য, সেখানে কী হবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, সেটা সমান সমান কী বেরোবে? সেটা বেরোবে যে গোলকের ব্যাস, আঁকলে কিন্তু পাওয়া যাবে গোলকের ব্যাস। বোঝা গেল কি? একটা গোলকের মধ্যে, এই যে গোলকের মধ্যে যখন ঘনক আঁকা হচ্ছে, গোলকের মধ্যে যখন ঘনক আঁকা হচ্ছে, ধরো এরকমভাবে ঘনকের 4টি বাহু তো সমান, এখানে 4টি বাহু সমান দেখানো যাচ্ছে না, এরকম যখন আসবে তখন দেখো এখানে যখন আসবে, দেখো ঘনকের এই যে এই গোলকের ব্যাস, এই ব্যাসটা হচ্ছে, তাহলে এই গোলকের ব্যাসটা আবার ঘনকের কর্ণ, এই দুটো সমান হচ্ছে। আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে ঘনকের কর্ণের দিকে সূত্র কি? √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, আর গোলকের ব্যাসার্ধ বলেছে 4, ব্যাস হলো 2 গুণ, তাহলে 4 গুণ 2। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ ধরে নিই, তাহলে এ সমান সমান 8/√3। তাহলে এখানে কি একই হবে? 4√2 বলেছে, তাহলে এখানে 8/√3 নট ইজ ইকুয়াল টু 4√2 নয়, তোমরা দেখে নেবে, কারণ এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এইবার 3 নম্বর দাগে অঙ্ক দেখো, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তম বৃত্তাংশস্থিত কোণ স্থূল কোণ, এটা মিথ্যা, বই আছে, উপপাদ্য প্রমাণ আছে, এটা কিন্তু হবে সূক্ষ্ম কোণ, এটা মিথ্যা। এইবার হচ্ছে আইভিটা দেখো,
এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ওয়ান, 7x, 2x মাইনাস ওয়ান, 3x মাইনাস ফাইভ রাশিগুলি যৌগিক গড় 7.5 হলে উহাদের মধ্যমা 3 হবে। এই অঙ্কটা কিন্তু 1 নম্বর জন্য নয়, এটা বেশ ক্যালকুলেশন করতে হবে, একটু করে নিয়ে তবে উত্তরে আসতে হবে। যৌগিক গড় বলেছে, তাহলে কটা রাশি আছে? 1, 2, 3, 4, 5, 6টা, 6টা রাশি। 6টা রাশি যৌগিক গড় কত? 7.5, তাহলে মোট কত? 30, 45, বোঝা গেল? তাহলে 6টা রাশির যোগফল হচ্ছে 7.5 ইন্টু 6। তাহলে যোগফলটা কত দেখে নিই। তাহলে এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস 7 প্লাস এক্স প্লাস 2x মাইনাস ওয়ান প্লাস 3x মাইনাস 5। আমি খাতার সাহায্যে নিচ্ছি, কারণ কোশ্চেন আমি হাতে পাইনি, আমি অন্য জায়গা থেকে টুকে খাতায় নিয়ে তোমাদের সামনে হাজির করছি। তাহলে এই সমষ্টি হচ্ছে এই, তাহলে এক্স কত? 1, 2, তাহলে 1, 10, তার মানে আছে 3x, 2x মানে 5x প্লাস 8x, তাহলে 8x। আর এখানে কত হচ্ছে? -5 আর -6, -6 থেকে 7 থেকে -6 চলে গেলে +1, +1 -1 0, তাহলে -3। তাহলে এইবারে হচ্ছে 8x মাইনাস 3 45 লিখতে পারি। তাহলে অতএব 8x সমান এদিকে চলে গেলে 48, বা x সমান 48/8 মানে 6। তাহলে x এর মান 6 বেরিয়েছে। এবার সংখ্যাগুলি কী কী? 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে একটা সংখ্যা হচ্ছে 3, তার 6 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 5, তারপর হচ্ছে কি 7 পেয়েছি, তারপর x এর মান কত? 6, তারপর হচ্ছে 2x মাইনাস 1 6 দুগুণে 12 থেকে 1 বাদ দিলে কত হয়? 11, তারপর 3, 6, 18, 18 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 13। মধ্যমা বার করার নির্ণয়ের ক্ষেত্রে কী হয়? সংখ্যাটাকে ছোট থেকে বড় সাজাতে হবে। একে ছোট থেকে বড় সাজা দিলে কত হয়? 3, 5, 6, 7, 11, 13। কোন মানটা বেরোবে? মাঝখানে ভ্যালুটা। দেখো এখানে এই ভ্যালু বাদ দিলাম, এই ভ্যালু বাদ দিলাম, তাহলে মাঝখানে পাচ্ছি কি? 6 এবং 7। তাহলে 6 দুটো সংখ্যা পেলে তাদের গড় নির্ণয় হবে মধ্যমা। তাহলে হচ্ছে মধ্যমা হচ্ছে 6 + 7/2, তার মানে হচ্ছে 13/2, তাহলে 6.5। মধ্যমা কত হবে? 6.5। 3-এর দাগের অঙ্কটা এখানে কিন্তু হচ্ছে মধ্যমা 3 হবে। সুতরাং এই তথ্যটা হচ্ছে মিথ্যা। বোঝা গেল? এই তথ্যটা হচ্ছে মিথ্যা। এইবার হচ্ছে ভি-এর দাগে চলো। ভি-এর দাগে বলেছে এক্স ভ্যারিজ অ্যাজ 1/y হলে এক্স ওয়াই টু দি পাওয়ার 10 ধ্রুবক হবে। তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ 1/y, যদি এটা কে ধরে নিই ধ্রুবকটা, তাহলে অতএব কে সমান এক্স সমান k/y, এটা হলো। তাহলে এক্স সমান k/y, তাহলে অতএব এক্স ওয়াই সমান কত হচ্ছে? কে। যদি গুণ করে নিই এক্স ওয়াই সমান কে, তাহলে আমার চেয়েছে কি? এক্স ওয়াই টু দি পাওয়ার 10, তাহলে কে টু দি পাওয়ার 10 ধ্রুবক। কে যে ধ্রুবক, ধ্রুবকের পাওয়ার যাই হোক না কেন সেটা পুরো মানটাই হবে ধ্রুবক, সুতরাং বলেছে এটা ধ্রুবক, সুতরাং এটা হচ্ছে সত্য। এবার হচ্ছে 6 দেখো, একটি ব্যবসায় রাজু এবং আসিফের মূলধন অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় কত? তাহলে মূলধন অনুপাত আর লাভের অনুপাত একই, যদি মাঝখানে টাকা তোলানামা না হলে তাহলে প্রথমে যে অনুপাতটা মূলধন অনুপাত থাকবে ডিউরিং দ্য ইয়ারে শেষে বা যে সময় গিয়ে শেষ করছে সেই সময় গিয়ে তার লাভের অনুপাত একই থাকবে। এটা বেশি বোঝানোর ব্যাপার নেই। তাহলে মূলধন অনুপাত 5:4 হলে লাভের অনুপাতও 5:4। রাজু মোট লাভ পেয়েছে 80 টাকা, তাহলে রাজুর লাভ কত হচ্ছে? 5x। রাজু কত হচ্ছে? 5x। তাহলে এই 5xটার সঙ্গে আমি 80 সমান করে দিতে পারি, ঠিক আছে? তাহলে অতএব x সমান কত হচ্ছে? 80/5, তার মানে 16। তাহলে আসিফের লাভ বলেছে, আসিফের লাভ কত? আসিফের লাভ হচ্ছে 4x, তাহলে 4 × 16 সমান 64 টাকা। আসিফের লাভ কত হবে? 64 টাকা উত্তর হবে, কিন্তু এখানে বলছে আসিফ পায় 100 টাকা, সুতরাং তথ্যটি মিথ্যা।
বোঝা গেল? আশা করছি তোমরা এই ট্রু অ্যান্ড ফলসটা ভালো বুঝে গেছো। তোমাদের 2026 সালে মাধ্যমিকে পড়া যে এমসিকিউ, গ্যাপস এবং ট্রু অ্যান্ড ফলস পড়েছিল, তার একটা সহজ সরল সমাধান তোমাদের সামনে আনতে পেরেছি। আশা করছি তোমরা বুঝে গেছো। এটা পার্ট 1 পর্যায়ে। এর পরবর্তী পর্যায়ে আমি তোমাদের সামনে হাজির করব 4 নম্বর দাগের এসএ কিউ নিয়ে 2 নম্বরের যারা 12টা কোশ্চেন থাকে 10টা উত্তর দিতে হয়, সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির করব। যদি তোমরা ভিডিও নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত।